Hello everybody, welcome to the Way of Solution. Students, 4th April 2026 এবং সাথে সাথে 3rd April 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের ক্লাসে আমরা চর্চা করব। তো অবশ্যই সকল স্টুডেন্টসের কাছে অনুরোধ থাকবে ক্লাসে একটা করে লাইক করবে, ক্লাসটিকে শেয়ার করবে এবং অবশ্যই ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আজকের আমাদের প্রথম প্রশ্নে আমরা আসব, চাকরির পরীক্ষার জন্য সেরা প্রতিষ্ঠান দ্য ওয়ে অফ সলিউশন। বাংলা ভাষায় তোমাদের সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন আমরা বিগত কয়েক বছর ধরে দিয়ে আসছি। তো লিমিটেড অফার সেখানে চলছে, তোমরা এখানে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা ইনক্লুডিং সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামস সেগুলোকে কিন্তু সেগুলোর জন্য প্রিপারেশন এখানে নিতে পারবে। সাকসেসফুল অনেক স্টুডেন্টস আমরা দেখেছি, যারা সাকসেসফুল হয় তারা কিন্তু সারা বছর পড়াশুনো করে, শুধু পরীক্ষার আগে 1 মাস 2 মাস পড়বো সাকসেসফুল হবে এমন বিষয় যদি তোমার মাথায় থাকে সেটা কিন্তু আজ থেকেই তুলে দাও। তো অবশ্যই প্রতিদিনের ক্লাস তোমাদের দেখতে হবে। ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ এবং দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি এবং TWS স্মার্টে প্রতিদিনের লাইভ ক্লাসে যুক্ত হও। চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন ক্লাসের, 2026 সালের এপ্রিল মাসে কাকে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন, যেটাকে আমরা বিএমসি বলছি, এর প্রথম মহিলা কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো বিএমসি ভারতবর্ষের সবথেকে যদি আমরা দেখি ধনী একটা মিউনিসিপাল কর্পোরেশন বিএমসি এবং খুবই বড় একটা মিউনিসিপাল কর্পোরেশন। তার রিসেন্টলি প্রথম মহিলা কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে অশ্বিনী ভিড়েকে। ডিয়ার স্টুডেন্টস, as Ashwini Bhide takes over as BMC first women chief. নেক্সট হচ্ছে সম্প্রতি প্রকাশিত টাইডস অফ টাইম ভারতস হিস্ট্রি থ্রু মুরালস বইটি লিখেছেন কে? এই বইটি কে লিখেছেন? সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বইটি। তো সম্প্রতি প্রকাশিত টাইডস অফ টাইম এই শীর্ষক বইটা যিনি লিখেছেন তিনি হলেন সুধা মূর্তি। ডিয়ার স্টুডেন্টস, ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন রিলিজেস দ্য বুক। এই বইটি ভাইস প্রেসিডেন্ট আমাদের ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিনি সম্প্রতি উন্মোচন করেছেন। ওকে, টাইডস অফ টাইম শীর্ষক এই বইটার টাইটেল, অথর্ড বাই এমপি সুধা মূর্তি। রাজ্যসভার বর্তমানে এমপি পদে আছেন এই সুধা মূর্তি এবং তার এই বইটা সম্প্রতি উপরাষ্ট্রপতি রিলিজ করেছেন। নেক্সট হচ্ছে সম্প্রতি ভারতের গগনযান মিশনের নভোচারীরা কোন বিশেষ জনসচেতনতা কর্মসূচি প্রোগ্রাম শুরু করছে? ভারতের প্রথম ম্যান্ড মিশন হতে চলেছে মহাকাশে এই গগনযান মিশনটি, অ্যান্ড এই গগনযান মিশনটির নভোচারীদের নিয়ে একটা জনসচেতনতা কর্মসূচির প্রোগ্রাম শুরু করেছে এই মিশনের যারা নভোচারী আছে তারা, এবং এটা কন্ডাক্ট করছে অবভিয়াসলি ইসরো। তো এখন সেটার নাম কি দেয়া হয়েছে? সেই প্রোগ্রামটির নাম হচ্ছে মিশন মিত্র। ইন্ডিয়াস 4 গগনয়ান অ্যাস্ট্রোনটস বিগ্যান মিশন মৈত্রা। তো ভারতের 4জন গগনযানের যারা নভোচারী অ্যাস্ট্রোনটস তারা রিসেন্টলি শুরু করেছে মিশন মিত্রা, হুইচ ইজ এ হাই অল্টিটিউড। এটা হচ্ছে খুব হাই উচ্চতা, মানে খুব উঁচু উচ্চতায় একটা কিন্তু টেস্ট, একটা পরীক্ষা ইন লাদাখ রান বাই ইসরো। এটা লাদাখে অনুষ্ঠিত হচ্ছে এবং এটা কে অনুষ্ঠিত করেছে? ইসরো কিন্তু এটা অনুষ্ঠিত করেছে। খুব হাই উচ্চতায় হাই অল্টিটিউডে এইটা বা এই যে মিশন মৈত্র সেটাকে কিন্তু রান করা হচ্ছে ইসরোর দ্বারা। চলো এরপরের প্রশ্ন, 2026 সালে সম্প্রতি কোন সঙ্গীত পরিচালককে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করা হয়েছে? ইয়ামাহা হচ্ছে একটা মিউজিক কোম্পানি, অ্যান্ড ইয়ামাহার প্রচুর পরিমাণে আমরা দেখব মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মিউজিক ক্ষেত্রে তাদের কিন্তু এক ধরনের আমরা বলতে পারি একচ্ছত্র একটা আধিপত্য আছে, খুব পুরনো একটা মিউজিক কোম্পানি। তো সেই ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রিসেন্টলি ঘোষণা করা হয়েছে AR রহমানকে। ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া অ্যানাউন্সেস দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ একাডেমি অ্যাওয়ার্ড উইনিং কম্পোজার AR রহমান অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ইনি AR রহমানকে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হলো, ইনি ডিয়ার স্টুডেন্টস দুটি কিন্তু অস্কার জেতেন তিনি। হ্যাঁ, দুটি অস্কার বা একাডেমি পুরস্কার বিজয়ী। কিসের জন্য অস্কারটা জিতেছিলেন? তার লাইফের সব থেকে বেস্ট স্কোর যদি আমরা দেখি বা বেস্ট একটা গানে তিনি কাজ করেছিলেন সেটা হচ্ছে জয়
হো বলে একটা গান, জয় হো গানটা স্ল্যামডগ মিলিনিয়ার বলে একটা সিনেমাতে এসেছিল 2009 সালে। এই জয় হো গান এটা কিন্তু বেশ কয়েকটা আমরা দেখবো অস্কার পাই, যার মধ্যে এআর রহমান দুটি অস্কার পেয়েছিল, একটা হচ্ছে বেস্ট অরিজিনাল মিউজিক অ্যান্ড বেস্ট অরিজিনাল স্কোর। এই দুটি ক্যাটাগরিতে তিনি দুটি অস্কার জেতেন জয় হো গানের জন্য। তার পরবর্তীতে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে, অনেক কিন্তু আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন। সেই এআর রহমানকে ইয়ামাহা রিসেন্টলি ভারতের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। 2026 সালের মার্চ এপ্রিল মাসে ভারত সরকার কোন সংস্থার সাথে 1950 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভারত সরকার সম্প্রতি 1950 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে ভেলের সাথে, ভিইএল মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। দেখো, ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ আমাদের প্রতিরক্ষা মন্ত্রক, তারা ভারত সরকার বলতে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক রিসেন্টলি সাইন্স 1950 crore কন্ট্যাক্ট উইথ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংক্ষেপে যেটাকে আমরা ভেল বলছি, তার সাথে এই চুক্তিটা করেছে কারা? ভারতের প্রতিরক্ষা মন্ত্রক করেছে 1950 কোটি টাকার একটি চুক্তি। নেক্সট আরেকটা চুক্তি রিলেটেড প্রশ্ন। সম্প্রতি দিল্লি পুলিশ নারী নিরাপত্তা, ওমেন সেফটি, সেটাকে নিশ্চিত করতে কোন ট্যাক্সি পরিষেবা সংস্থার সাথে একটি মৌ স্বাক্ষর করেছে বা সমঝোতা স্বাক্ষর করেছে? মৌ মানে জানো নিশ্চয়ই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে রিসেন্টলি। তো দিল্লি পুলিশ রিসেন্টলি নারী নিরাপত্তা সেটাকে নজরে রেখে সেটা নিশ্চিত করতে যাদের সাথে মৌ স্বাক্ষর করেছে তারা হলো সহকার ট্যাক্সি। সহকার ট্যাক্সি, ডিয়ার স্টুডেন্টস, মৌ বিটুইন সহকার ট্যাক্সি অ্যান্ড দিল্লি পুলিশ, তাদের মধ্যে এই মৌটা স্বাক্ষর করা হয়েছে রিসেন্টলি নারী নিরাপত্তার জন্য। প্রশ্ন 7, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে সম্রাট সম্প্রতি মিউজিয়ামের উদ্বোধন করেছেন? সম্রাট সম্প্রীতি মিউজিয়াম এটা উদ্বোধন করা হয়েছে গুজরাটের গান্ধীনগরে। গুজরাটের গান্ধীনগর। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য সম্রাট সম্প্রীতি মিউজিয়াম ইন কোবা। কোবা বলে একটি জায়গা যেটা গান্ধীনগরের মধ্যে পড়ে, অন দ্য ওকেশন অফ মহাবীর জয়ন্তী। মহাবীর জয়ন্তী রিসেন্টলি পালিত হলো। এই মহাবীর জয়ন্তী উপলক্ষে বা তার আবহে রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখব কোবা, গান্ধীনগরের কোবাতে একটা সম্রাট সম্প্রীতি মিউজিয়াম উদ্বোধন করেছেন। নেক্সট, ভারতের যদি আমরা দেখি একটা ডিয়ার স্টুডেন্টস বিমান সংস্থা ইন্ডিগো, সেই ইন্ডিগো সম্প্রতি ইন্ডিগো কাকে তাদের নতুন সিইও হিসাবে নিযুক্ত করেছে? সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা কার্যনির্বাহী অধিকর্তা, ঠিক আছে, কার্যনির্বাহী আধিকারিক বা অধিকর্তা। তো আধিকারিক হিসাবে কাকে নিযুক্ত করেছে ইন্ডিগো? ইন্ডিগো আমাদের ভারতের লিডিং, আমরা যদি দেখি ভারতের মার্কেটে সব থেকে বেশি যে বিমান সংস্থার শেয়ার আছে সেটা হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো একচ্ছত্র ভারতের সব থেকে বড় বিমান সংস্থা। তাদের নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি হলেন উইলিয়াম ওয়ালশ। দেখো, ইন্ডিগো নেম উইলিয়াম ওয়ালশ অ্যাজ নিউ সিইও, তারা কিন্তু তাদের উইলিয়াম ওয়ালশের নামটা ঘোষণা করেছে তাদের নতুন সিইও হিসাবে। প্রশ্ন 9, 2026 সালের এপ্রিল মাসে রাজ্য সরকার, এখানে কোন শব্দটা হবে, কোন রাজ্য সরকার দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে স্টারলিংক ইন্ডিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? স্টারলিংক আমরা জানি এটার মাধ্যমে কি হয়, সরাসরি মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন পাওয়া যায়। এর জন্য কোথাও টাওয়ার নির্মাণ করার দরকার নেই। এখন আমাদের যদি দেখি ল্যান্ড, যেখানে সমতল ল্যান্ড আছে সেখানে টাওয়ারের মাধ্যমে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে ইন্টারনেট পরিষেবা কিন্তু কি হয়, ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয়। বাট স্টারলিংকে কি হয়, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তুমি ইন্টারনেট পরিষেবা পাবে। এর মাধ্যমে অ্যান্টার্কটিকাতেও তুমি যদি ইন্টারনেট চালাতে চাও তো তাও পারবে। মানে স্যাটেলাইটগুলোর মাধ্যমে ডিরেক্ট কিন্তু তোমার মোবাইলের ডেটা বা মোবাইলের যে ইন্টারনেট সংযোগ সেটা আসবে। তো এই স্টারলিংক অবভিয়াসলি
এদের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতিকালে মেঘালয় রাজ্য। তাদের যে মেঘালয় রাজ্য পাহাড়ি অঞ্চল এবং মেঘালয়ের বিশেষ করে মৌসিনরাম চেরাপুঞ্জি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই দুর্গম এরিয়াগুলোতে মোবাইল টাওয়ার নির্মাণ করা কিন্তু অসম্ভব ব্যাপার। সেই সব জায়গাতে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে মেঘালয় সরকার রিসেন্টলি স্টারলিংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। দ্য মেঘালয় গভর্নমেন্ট সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ স্টারলিংক। মেঘালয় রাজ্য, এদের রাজধানী হচ্ছে শিলং। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, এবং কনরাড সাংমা হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টির সদস্য, তিনি বর্তমানে সেখানকার মুখ্যমন্ত্রী। এবং এখানকার রাজ্যপাল অর্থাৎ মেঘালয়ের বর্তমান রাজ্যপাল CH বিজয় শঙ্কর। তো এখান থেকেও এগুলো আমাদের কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নিলাম। কে বর্তমানে কোন পদে আছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সেখানকার রাজধানীর নাম কি, ভেরি ইম্পর্টেন্ট। নর্থ ইস্টের এই রাজ্যগুলো থেকে প্রচুর প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে। যুদ্ধজাহাজ আগ্রায় কোন শিপইয়ার্ড দ্বারা দেশীয়ভাবে নকশা ও নির্মাণ করা হয়েছে? ভারতের একটা শিপইয়ার্ড বা শিপ বিল্ডার্স কোম্পানি, যারা রিসেন্টলি ভারতের একটা যুদ্ধজাহাজ, ঠিক আছে, বিশেষ করে ডুবোজাহাজ প্রতিরক্ষা বা ডুবোজাহাজ এর জন্য যুদ্ধ লড়ার জন্য একটা যুদ্ধজাহাজ যার নাম হচ্ছে আগ্রায়, এটা নির্মাণ করেছে আমাদের ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, আমাদের কলকাতাতে অবস্থিত আছে। আগ্রায় দ্য 4th of 8 ASWC অর্থাৎ অ্যান্টি সাবমেরিন প্রতিরক্ষা ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট। তো এটাকে আমরা কি বলছি, ASWC অর্থাৎ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট, যেটা আমাদের ভারতের 8টা নির্মাণ করার কথা আছে, যার ভিতরে 4টে অলরেডি নির্মাণ হয়ে গেছে। আগে আমি 3টে নিয়ে অলরেডি প্রশ্ন করে দিয়েছি জানুয়ারি মাস থেকে। ওকে, তো এটা হচ্ছে তার মধ্যে চতুর্থ আমরা দেখব এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট, যেটা ইন্ডিজিনাসলি ডিজাইন্ড অ্যান্ড বিল্ড বাই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটা সম্পূর্ণ দেশীয়ভাবে আমাদের পশ্চিমবঙ্গেরই একটা দেখব, কলকাতাতে অবস্থিত আছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, তারা এটা নির্মাণ করেছে। হ্যাজ বিন ডেলিভার্ড টু দ্য ইন্ডিয়ান নেভি, এটা ভারতীয় নৌবাহিনীকে ডেলিভার্ড করা হয়েছে অন 30 মার্চ 2026 অ্যাট কলকাতা থেকে এটা ভারতীয় নৌবাহিনীকে ডেলিভার করা হয়েছে বা ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, বুঝেছো? তো খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এখনো আমাদের কিন্তু 4টে আমরা দেখব, এই যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আসতে বাকি আছে। এটা ছিল 4 নম্বর, এখনো 4টে নির্মিত হবে। এর পরেরটা দেখবো আমরা। এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ, 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করলাম। আই হোপ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমরা চর্চা করেছি এইগুলো দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, তো ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আমরা বেছে বেছে এনেছি। এবারে আমরা অন্য জিকে প্রশ্নটা প্র্যাকটিস করি। গেল প্রথম জিকে প্রশ্ন স্ক্রিনে। নেলসন ম্যান্ডেলা কোন দেশের বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য ভেরি ফেমাস একটা কোশ্চেন। নেলসন ম্যান্ডেলা একজন খুব উল্লেখযোগ্য ব্যক্তি। সেই নেলসন ম্যান্ডেলা যে দেশে ডেয়ারি স্টুডেন্ট বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন সেটি হলো দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ অপশন বি ইজ রাইট অ্যান্সার। এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জেনে রাখো, নেলসন ম্যান্ডেলা ইনি ডেয়ারি স্টুডেন্টস দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন, এবং ইনি আমাদের মহাত্মা গান্ধীকে খুব ফলো করতেন। মহাত্মা গান্ধীও কিন্তু দক্ষিণ আফ্রিকায় যখন ছিলেন তখন বর্ণ বৈষম্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাই নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধী বলা হয়। এনাকে কি বলা হয়? আফ্রিকার গান্ধী। আচ্ছা, ইনি ডিয়ার স্টুডেন্টস কি ছিলেন? ইনি ডিয়ার স্টুডেন্টস আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন। এবারে একটা জিনিস জেনে রাখবে, তিনি রাষ্ট্রপতি কখন হয়েছিলেন। তিনি আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন 1994 সাল থেকে 1999 মধ্যে তিনি আফ্রিকার রাষ্ট্রপতি পদে ছিলেন। তার আগে তিনি 1990 এই নেলসন ম্যান্ডেলা ভারত রত্ন পেয়েছিলেন। হ্যাঁ, ভারত থেকে এখনো পর্যন্ত দুজনকে ভারত রত্ন দেয়া হয়, তিনি ভারত রত্ন পায়। আচ্ছা, তারপরে গিয়ে 1993 শান্তিতে নোবেল পায়, এবং এর মাঝখানে তিনি
নোবেল পায় শান্তিতে কবে? 1993 এবং ইনি সেই সমস্ত বিশ্বের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে পড়েন যিনি ভারতের ভারতরত্ন এবং পাকিস্তানের নিশান ই পাকিস্তান দুটো পুরস্কারই পেয়েছিলেন। সাথে সাথে গান্ধী শান্তি পুরস্কার, গার্বাচেভ পুরস্কার অ্যান্ড এক্সেট্রা প্রচুর পুরস্কার তিনি পেয়েছিলেন। ইনি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারত রত্নটা পেয়েছিলেন 1990, 1993 শান্তিতে নোবেল পান। সো এর পরের প্রশ্ন দেখি। ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি, ঠিক আছে, মানে সেন্ট্রালের যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস গুলো আছে সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বিভাগ কোনটি? তো সেন্ট্রালের বা কেন্দ্রীয় যে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলি আছে, সংস্থাগুলি আছে, তার মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বিভাগ হচ্ছে মহারত্ন। চলো দেখি। দ্য হাইয়েস্ট ক্যাটাগরি অ্যামং দ্য সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস বা যেটাকে সিপিএসইএস বলা হচ্ছে ইন ইন্ডিয়া ইজ মহারত্ন। আচ্ছা, এটি সরকারি উদ্যোগের সর্বোচ্চ স্তর যা সংস্থাগুলোকে ব্যাপক আর্থিক এবং পরিচালনগত স্বায়ত্তশাসনতা প্রদান করে। এই মর্যাদা পাওয়ার জন্য কোম্পানিগুলো নির্দিষ্ট উচ্চ মুনাফা এবং টার্নওভারের মানদণ্ড পূরণ করতে হয়। মানে এই কোম্পানিগুলো কিন্তু নিজে থেকে অনেক টাকা বিনিয়োগ করতে পারে, সব ক্ষেত্রে কিন্তু সরকারের তোমার অনুমতির প্রয়োজন হয় না, এবং সাথে সাথে এদের কিন্তু যে মুনাফা সেটা অনেক বেশি। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি ভারতের সরকারি এরকম কোম্পানিগুলোকে যদি আমরা পরপর র্যাঙ্কিং করি, সবার প্রথমে আসে মহারত্ন, তারপরে আসে নবরত্ন, তারপরে মিনি রত্ন। তিনটে উল্লেখযোগ্য কিন্তু আমরা দেখব বিভাগ, মর্যাদাপূর্ণ বিভাগ। এরপরে নেক্সট কোশ্চেন। সিকান্দারায় কার সমাধি অবস্থিত আছে? সিকান্দারাতে সমাধি আছে আকবরের। সিকান্দারা কোথায় আছে? এটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে অবস্থিত আছে। আমরা দেখব কি এই সিকান্দারা। তো সিকান্দারাতে আকবরের সমাধি আছে। বিখ্যাত ওয়াঘা সীমান্ত কোথায় অবস্থিত? এটা ভারত পাকিস্তানের সীমান্ত অঞ্চল। ঠিক আছে, ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চল, এবং এই ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চলে ওয়াঘা বর্ডার আমরা দেখব আমাদের ভারতের অমৃতসরে অবস্থিত আছে। ড্যাশ গুপ্ত যুগের অন্যতম বিখ্যাত চিকিৎসক ছিলেন। এবার এখানে দুবার যুগ হয়ে গেছে, তাই হোক, বলো গুপ্ত যুগের এদের ভিতরে কার নাম এখানে বসবে যিনি গুপ্ত যুগের একজন উল্লেখযোগ্য বিখ্যাত চিকিৎসক ছিলেন? অমর সিংহ। অমর সিংহ আমরা জানি ইনি একজন লেখক ছিলেন, হ্যাঁ, বিশেষ করে তিনি লেখালেখির জন্য বিখ্যাত ছিলেন। খপনক ইনিও কিন্তু চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এরা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের সদস্য, হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের সদস্য ছিলেন। এবং এদের ভিতরে আমরা দেখব খপনক ইনি ছিলেন একজন শাস্ত্র রচয়িতা বা শাস্ত্র যিনি লিখতেন, ইনি ছিলেন শাস্ত্রের রচয়িতা। বরাহমিহির আমরা জানি ইনি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ, তাই তো, জ্যোতির্বিদ। আর ধন্বন্তরী ইনি ছিলেন ডিয়ার স্টুডেন্টস একজন বিখ্যাত চিকিৎসক গুপ্ত যুগের। তো এখানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এনার নামে একটা পুরস্কারও দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, ধন্বন্তরী পুরস্কার। ভারতের কোন প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, আবার রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ ব্যক্তিকে আমরা সাধারণত গভর্নর বলি। তো তিনি হচ্ছেন মনমোহন সিং। মনমোহন সিং সম্পর্কে জেনে রাখো। মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী কখন ছিলেন? তিনি প্রধানমন্ত্রীর যদি আমরা পদ দেখি, তিনি প্রধানমন্ত্রী ছিলেন কোন সময়? 2004 থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, তিনি তার আগে কিন্তু অর্থমন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাওয়ের ক্যাবিনেটে একজন অর্থমন্ত্রী ছিলেন 1991 সাল থেকে 1996 সালের মধ্যে। তারপরে স্টুডেন্টস তার আগে তিনি আরবিআই এর গভর্নর ছিলেন, ঠিক আছে, আরবিআই এর
গভর্নর ছিলেন। আরবিআই এর গভর্নর ছিলেন 1982 থেকে 1985 সালের মধ্যে। তো এই সময়কালটাতে তিনি এই দায়িত্বগুলো কিন্তু সামলেছিলেন। হ্যাঁ, তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তো প্রথমে প্রধানমন্ত্রী, তার আগে অর্থমন্ত্রী, তার আগে আরবিআই এর গভর্নর, এছাড়া আরো অনেক কিন্তু দায়িত্ব তিনি সামলেছেন। চলো এর পরের প্রশ্ন দেখি। তোতারাম শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বিখ্যাত একজন ব্যক্তি তোতারাম শর্মা, ইনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তোতারাম শর্মা বিখ্যাত ছিলেন পোখোয়াজ বাজানোর জন্য। ঠিক আছে, পোখোয়াজ হচ্ছে অনেকটা ঢোল বা তোমার হচ্ছে খোলের মতো দেখতে এক ধরনের বাদ্যযন্ত্র, এটাকে পোখোয়াজ বলা হয়, এটা তিনি বাজাতেন। রানী পদ্মাবতী বা পদ্মিনী কোন রাজ্যের রানী ছিলেন? রানী পদ্মাবতীর নাম কিন্তু আমরা ইতিহাসে পেয়েছি, এনার নামে কিন্তু অনেক লেখালেখিও হয়েছে। মালিক মোহাম্মদ জয়সির বিখ্যাত পদ্মাবত কাব্য আছে, তাই তো। তো এই যে রানী পদ্মাবতী, তিনি ছিলেন চিত্তরগড়ের রানী। চিত্তরগড়টা মেওয়ার রাজ্যের মধ্যে পড়তো, তো মেওয়ারের রানীও অনেক সময় কিন্তু বলা হয়। মেওয়ার রাজ্যের এটা অন্তর্গত ছিল। তো যেটা অপশানে পাবে সেটাকেই উত্তর করবে। হ্যাঁ, ঠিক আছে, মেয়ার রাজ্যের অন্তর্গত চিত্তরগড়ের রানী ছিলেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাটির নাম কি, যা রকেট হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়? ইসরায়েল একটা বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউজ করে থাকে, যেটা তারা রকেট হামলা, মিসাইল হামলা ইত্যাদি প্রতিহত করতে ব্যবহার করে। সেটিকে বলা হয় আয়রন ডোম। S-400 এটা আমাদের ভারতের কাছে আছে। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড আমরা যদি দেখি রাশিয়া, তাদের উদ্যোগে এটা তৈরি হয়েছে, এবং রাশিয়া এটা ইন্ডিয়াকে কিন্তু রাশিয়ার উদ্যোগে তৈরি হয় অ্যাকচুয়ালি, বাট ইন্ডিয়াও এটা ইউজ করে থাকে। থার্ড থার্ড দেয়ার স্টুডেন্টস প্রতিরক্ষা সিস্টেম, এটা আমেরিকার ওয়ান অফ দ্য, আমরা যদি দেখি এটা ইউএস এর একটা প্রতিরক্ষা সিস্টেম, যেটা আমেরিকা মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিকে দিয়ে রেখেছে যারা এটা ইউজ করে থাকে। তো মিডিল ইস্টে থার্ড বলে যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমটাকে ইউজ করে আমেরিকা। চলো, এই সবগুলোই কিন্তু রিসেন্টলি আমরা খবরে পেয়েছি। এবার একটা বাড়ির কাজ দিয়ে রাখি, বাঁশি বাজানোর জন্য নিচের কে বিখ্যাত ছিলেন? কমেন্ট বক্সে এটা সকলে জানাবে। উপপ্রধানমন্ত্রীর পদমর্যাদা নিচের কার সমান? কেউ যদি উপপ্রধানমন্ত্রী হয় তাহলে তার পদমর্যাদা নিচের কার সমান হবে? ক্যাবিনেট মন্ত্রীর সমান হবে, কারণ উপপ্রধানমন্ত্রী বলে সংবিধানে কোনো এক্সট্রা পদ রাখা হয়নি, তার কোনো কার্য বা ইত্যাদি বলা হয়নি। উপপ্রধানমন্ত্রী কোনো ক্যাবিনেট চাইলে রাখতে পারে, না চাইলে নাও রাখতে পারে। বর্তমানে কিন্তু কোনো উপপ্রধানমন্ত্রী নেই। উপমুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেম। উপপ্রধানমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী এগুলো কিন্তু কোনো সাংবিধানিক পদ বা সংবিধানের কোনো বিশেষভাবে উল্লেখ নেই। এগুলো সাধারণত কোনো ক্যাবিনেট ধরো চাইছে রাখতে, উপপ্রধানমন্ত্রী তো রাখতে পারে। প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন কে? কমেন্ট বক্সে জানাবে, আশা করব তোমরা পারবে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী ভারতের। আর বর্তমানে কিন্তু কোনো উপপ্রধানমন্ত্রী নেই আমাদের ভারতে। নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার নয়? এর ভিতরে যেটি সিস্টেম সফটওয়্যার নয় সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস অ্যাডোবি ফটোশপ। দেখো, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলো সব সিস্টেম সফটওয়্যার, ম্যাক ওএস বা এগুলো সবই কিন্তু সিস্টেম সফটওয়্যার। বাট অ্যাডোবি সফটওয়্যার কি? এটা হচ্ছে একটা গ্রাফিক্স সফটওয়্যার। তাই তো, এটা একটা গ্রাফিক্স সফটওয়্যার। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের সবথেকে পুরনো পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বত। এটাকে আমরা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত হিসাবে চিনি। প্রাচীন ভঙ্গিল পর্বত এটি। আচ্ছা, এই আরাবল্লী পর্বতটা যদি আমরা দেখি, বর্তমানে আমাদের ভারতের ক্ষয়জাত পর্বত, একটি ক্ষয়ে যাওয়া ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নেক্সট যদি দেখি পরের প্রশ্ন, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি মূলত কোন ধরনের কাজ তদারকি করে? সিভিসি
প্রধানত সরকারি দপ্তরে দুর্নীতি দমনের কাজ করে থাকে? তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ডিআরডিওর পূর্ণ রূপ হলো কি? ডিআরডিও। চলো, ডিআরডিও ডিয়ার স্টুডেন্টস এর পূর্ণরূপ হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করে থাকে, আমাদের ভারতীয় সেনাবাহিনীতে ইউজ করা হয় অনেক সময় সেগুলোকে। আচ্ছা, এই ডিআরডিও স্থাপিত হয় এটা 1958 1958 সালে আমরা দেখব এটা স্থাপিত হয়েছিল এবং এর সদর দপ্তর আছে নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে এর সদর দপ্তর আছে। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? এই যে লিগনাইট কয়লা এটাকে দেখছো, এটাকে না বলা হয়ে থাকে বাদামি কয়লা, একটা বিশেষ ধরনের কয়লা, আমরা এটাকে বাদামি কয়লা নামেও চিনি। তো এই যে বাদামি কয়লা বা যেটাকে আমরা লিগনাইট কয়লা বলছি, এই কয়লা উৎপাদনে শীর্ষ রাজ্য ভারতের মধ্যে তামিলনাড়ু। সম্প্রতি কুর্লি দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিবাদ পুনরায় খবরে এসেছে? কুর্লি দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিবাদের কথা রিসেন্টলি আবার খবরে এসেছে? আগেও বিবাদ ছিল, আবার পুনরায় সেটা খবরে এসেছে। অ্যান্সার হচ্ছে রাশিয়া এবং জাপানের মধ্যে। রাশিয়া এবং জাপানের মধ্যে এই ধরনের আমরা দেখব, এইদিকে প্রশান্ত মহাসাগর এবং এইদিকে একটা সাগর আছে, ওয়াকওয়াস্টাম না কি একটা বলা হয়, সাগরটার নাম আমার পুরোপুরি মনে নেই, যাই হোক। তো এইখানে আমরা দেখতে পাবো এই অঞ্চলটাতে একটা দ্বীপপুঞ্জ পাবো যেটাকে কুর্লি দ্বীপ বলা হয়, সরি কুরিল দ্বীপ বলা হয়, মাফ করবে, কুর্লি নয়, কুরিল দ্বীপ। তো এই যে কুরিল দ্বীপপুঞ্জ, এই কুরিল দ্বীপপুঞ্জ এটা নিয়ে রাশিয়া এবং এই অংশটা হচ্ছে রাশিয়ার অংশ আর এটা হচ্ছে জাপান, তো এদের মধ্যে বিবাদ আছে এই অংশটা নিয়ে। শিবসেনা কোন রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল? শিবসেনা হচ্ছে মহারাষ্ট্রের একটি আঞ্চলিক রাজনৈতিক দল, মহারাষ্ট্রের রাজনীতিতে খুব সক্রিয়। 23তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তেইশতম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন। বিদেশিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে যুক্ত ছিল বা যুক্ত? খুব উল্লেখযোগ্য একটা প্রশ্ন এটি। বিদেশিয়া এই লোকনৃত্যটি যুক্ত বিহার রাজ্যের সাথে। এবং লাস্ট প্রশ্ন, সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু হার্ড, মডারেট এবং ইজি সমস্ত ধরনের কোশ্চেন্স নিয়ে আমরা জিকেও প্র্যাকটিস করেছি। 20টা কোশ্চেন্স ভ্যারিয়েশন ছিল 20টা কোশ্চেন্সের ভিতরে। আই হোপ এই ধরনের ক্লাসগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেক হেল্প করছে। এরকম ক্লাস ফ্রিতে দেখতে হলে অবশ্যই লাইভে যুক্ত হবে ক্লাসে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই।